এইটা তো ব্যাপারটা এখন এরকম দাঁড়াইছে যে ডাকসু নির্বাচনে যে জিতবে সে বোধহয় আগামীতে সরকারি গঠন করে ফেললো, বাংলাদেশ দখল করে ফেললো, বা এরকম একটা ভাব। মানে বা যে হারলো তার একদম সব চলে গেল। আমরা আসলে এটা মনে করি না এবং এটা মনে করতে চাই না। এটা মনে করার নানা রকম কুফল আমরা দেখতে পেয়েছি যে রাজনৈতিক দলগুলো আসলে ডাকসু দিতে চায় না। দীর্ঘকাল সময় পর্যন্ত আমরা ছাত্রদের অধিকার নিয়ে আমরা কোনো কথা শুনি নাই। এইবার আমরা এটা খুবই আশাবাদ নিয়ে দেখতেছি যে ছাত্রদের অধিকার নিয়ে, ছাত্রদের কথা নিয়ে কথা বলছেন। আবিদুল ইসলাম খানের কাছ থেকে একটু জানতে চাই। আবিদুল ইসলাম খান, আমি আপনাকে একদম স্পেসিফিকলি বলতে পারি যে গত অনেক বছর, মানে আমি আসলে ঠিক স্পেসিফিকলি বললে হয়তো 2016 বলা উচিত, সেই সময় থেকে আমরা দেখছি যে অনেক আগে থেকে যে শিবির নাম দিয়ে বা যে কোনো লোককে ছাত্র শিবিরের লোক বলে ছাত্রলীগের যে নিপীড়ন, সেই নিপীড়নের প্রতিবাদ আপনি করেছেন। সেই প্রতিবাদ করতে গিয়ে আপনি নির্যাতিত হয়েছেন। গত কয়েক বছর আন্দোলন সংগ্রামে এই ছাত্র শিবিরের নেতাকর্মীরা আপনাদের সহযোদ্ধা ছিলেন রাজপথে, দুর্যোগে দুর্গমে সব জায়গায়। কিন্তু গত এক বছর ধরে, বিশেষ করে 5 আগস্টের পরে, আপনারা শিবিরকে গুপ্ত বলে খোঁটা দিচ্ছেন, নানা রকম কথা বলছেন, তাদের পরিচয় উমুক কিনা 71, মানে যেসব যেসব জায়গায় তাদের দুর্বলতা বলে আপনি মনে করছেন সেসব জায়গা থেকে ক্রমাগত আপনি কথা বলেই যাচ্ছেন। এইটার কারণ কি আসলে? মানে আপনি কি এইটা খেয়াল করতেছেন যে আপনি যত বেশি শিবিরকে আক্রমণ করছেন তত সেই আক্রমণটার গোড়ায় গেলে আমরা আবার আপনাদেরই দেখতে পাবো? যদি রাজনৈতিক আদর্শের কথা আমরা বলি, মানে জামায়াতকে গালি দিলে আসলে বিএনপিকে গালি দেওয়া হয় কিনা, সোজা করে আমি প্রশ্ন করলে। আচ্ছা ভাই, যেই এই কোশ্চেন অ্যান্সার যদি দিতে চাই, আমি এই ভিতরে যেতে চাইনি, তারপরে যেহেতু আপনি জিজ্ঞেস করেছেন অ্যান্সার দিতে হচ্ছে। দেখেন ভাই, শিবিরের বর্তমান যে জেনারেশনটা আছে, বিশ্ববিদ্যালয়ের নেতৃত্ব কিংবা যাদেরকে আমরা পেয়েছি, এরা আমরা একই জেনারেশনের। কিংবা 2016 সালে আমি বিশ্ববিদ্যালয়ে এসে রাজনীতির পর, বিশ্ববিদ্যালয়ে আসার আগে তো আমি রাজনীতির সাথে কোনো সম্পৃক্ত ছিল না। বিশ্ববিদ্যালয়ে আসার পর থেকে আমি আমার রাজনৈতিক পথ চলে আমি শুরু করি। তো সেই সময়টাতে তো আর প্রকাশ্যে শিবিরের রাজনীতি আমার দেখার সুযোগ হয়নি, কিংবা এদের মুখোমুখি আমার হওয়ারও প্রয়োজন পড়েনি। তো সুতরাং এদের প্রিভিয়াস কিংবা হচ্ছে যে যা আমি দেখিনি সেগুলো নিয়ে আমি কথা বলতে যাচ্ছি না। কিন্তু 5 আগস্ট পরবর্তী সময়ে যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটিতে রাজনীতি বিকেন্দ্রীকরণের প্রশ্ন, দুঃখিত, রাজনীতি মানে হচ্ছে যে রাজনীতি নিষিদ্ধের যে প্রশ্নটা আসলো, যে হচ্ছে বিরাজনীতিকরণের প্রশ্নটা আসলো, যে এরাই হচ্ছে যে আপনার সব জায়গায় বিহাইন্ড দ্য সিনে আমরা দেখেছি। যখন এরা কমিটি দিয়েছে, এদের নেতৃবৃন্দ সাবেক ছাত্রলীগের ছিল, এগুলো তো প্রমাণিত। তো যখন আমরা বারবার দেখছি যে তারা আমাদের হচ্ছে যে ছাত্রলীগকে সরিয়ে দিয়ে দখলদারিত্ব করে আমাদের রাজনীতি করতে তারা দিচ্ছে না, তখন ওই জায়গাটা থেকে আমরা যে শ্রদ্ধা, স্নেহ, সহনশীলতা, সহমর্মিতার রাজনীতি চর্চার মানে চেষ্টা করে গেছি, রাজনৈতিক অপসংস্কৃতিগুলোকে ঘৃণা করেছি, তারা বারবার সেই জায়গাটাতে আমাদের এগেইনস্টে বারবার আঘাত করেছে। আমাদেরকে ক্যাম্পাসে রাজনীতি করতে দিবে না, এমন একটা পরিস্থিতি তারা তৈরি করেছে। তাছাড়া যে জায়গাগুলোতে আমি কথা বলেছি, আমি আবারও বলছি, আমি 5 আগস্টের পূর্বে যাচ্ছি না। 5 আগস্টের পরে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জসীমউদ্দিন হলের স্টুডেন্ট। আমি সেই জসীমউদ্দিন হল থেকে শুরু করে পুরো ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুধুমাত্র রাজাকার শব্দটাকে নর্মালাইজেশন করার চেষ্টা করা হয়েছে। কারণ জুলাইয়ের স্লোগান ছিল, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার। সুতরাং সেই জায়গায় 5 আগস্ট পরবর্তী সময়ে শুধু তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, এই শব্দটা নরমালাইজেশনের তো কোনো মানে হয় না। তারপর হচ্ছে যে 5 আগস্ট পরবর্তী সময়ে দেখেন এদের ম্যাগাজিন একটা বের হয়েছিল, সেই ম্যাগাজিনে লেখা হয়েছে, এই কথাগুলি আমরা অনেকবার শুনেছি। আমি এজন্যই বললাম যে আপনি যখন কোশ্চেন করেছেন যে কেন, জনাব খান, আমার কাছে এই জায়গাগুলোর কারণে আলটিমেটলি হয়েছে। আমার কাছে মনে হয় যে এই জায়গাগুলোতে রাজাকার শব্দটা নরমালাইজেশন করাটা আপনি যেভাবে বলতেছেন সেভাবে তো কোনো কিছুই নরমাল হবে না। আর তাছাড়া হচ্ছে যে আমরা তো এরকম একটা বাংলাদেশের মানে স্বপ্ন দেখেছিলাম যেখানে যে যার কথা সে বলতে পারবে, সে তা বলতে পারবে। 5 আগস্টের পরে তো আমরা কাউকেই আসলে গলা আটকে রাখতে চাই নাই। এটাই তো 5 আগস্টের অঙ্গীকার ছিল, কম আর বেশি, তাই না? এখন আমাদের যে অস্তিত্ব, মহান মুক্তিযুদ্ধকে যদি আমি যেটা ধারণ করেছিলাম যে হয়তোবা এই জেনারেশনটা তাদের পূর্বসূরীদেরকে ধারণ না করে তারাও হয়তোবা আমাদের মতো করে বেড়ে উঠেছে। কিন্তু 5 আগস্ট পরবর্তী সময়ে আপনি যখন মহান মুক্তিযুদ্ধকে একের পরে হেয় করে যাবেন, বিভিন্নভাবে হেয় করে যাবেন, এখন খালিদ ভাই আপনি বলেন তাহলে আমি কি প্রতিবাদ না করাটা আমার উচিত ছিল? না, আমি আপনাকে কিছুই বলতে চাচ্ছি না, কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে মানে
হাউএভার তবে আমরা তাদের কাছ থেকে সহনশীলতা চেয়েছিলাম যে হ্যাঁ, যে বিশেষ করে হচ্ছে যে এগুলো তো আছেই, তাছাড়া হচ্ছে যে নিজেদের যে দখলদারিত্ব, বিশেষ করে ছাত্রলীগের আন্ডারে তারা থেকে ছাত্রলীগ চলে গেছে, কিন্তু তারা বিভিন্ন হল প্রতিনিধির নামে বিভিন্ন কমিটি করে আমাদের যে ছেলেগুলো, আপনি নাকি স্বৈরাচার শব্দে প্রতিষ্ঠিত করেছিল যে ছেলেটা 6 আগস্ট 7 আগস্ট হলে উঠতে গিয়ে তাকে হল থেকে বের করে দেওয়া হয়েছে, তাকে হলে ঢুকতে দেওয়া হয় নাই। তো এভাবে আধিপত্য বিস্তার করেছিল তারা হলে, এবং আমাদের যেখানে আমরা বিগত দীর্ঘ দুঃশাসনের ফ্যাসিস্টকে মোকাবেলা করে কণ্ঠ জারি রেখেছিলাম, এরা গেস্টরুমে নির্যাতন হতো, শিবিরকে নির্যাতন করা হতো। আমি আজকে দেখেছেন যে আমি সে সময় এদের পক্ষে পোস্ট দিয়েছি, তো তারাই যখন 5 আগস্টের পরে আমার রাজনীতির অস্তিত্ব নিয়ে প্রশ্ন করবে, তখন তো ভাই এটা স্বাভাবিক ব্যাপার। আমি আমার অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য প্রতিবাদ করব না। আব্দুল ইসলাম খান, আমি আজকে আর আপনাকে, কারণ এটা ইলেকশনের ঠিক আগা মুহূর্ত, আমি শুধু আপনার অবস্থানটাই জানতে চাইছিলাম। আমি জনাব আব্দুল কাদের কাছে একটু যাই। জনাব আব্দুল ইসলাম খান, আমি আমার জায়গা থেকে এখনো চাই প্রত্যেকের জায়গা থেকে শ্রদ্ধা, স্নেহ, সহনশীলতা, সহমর্মিতা ধারণ করুক। আমরা যেন এই 5 আগস্ট পরবর্তী সময় বাংলাদেশে আমরা কেউ কারো শত্রু হতে পারি না। আমি এই ধারণাটাকে এখন এক্স্যাক্টলি। কিন্তু আপনি অনেক রেগে রেগে কথা বলেন মাঝে মাঝে, এত রেগে রেগে না কথা বললেও পারেন জনাব আব্দুল ইসলাম খান। না, আমার রাগটা আমার যে রাগটা সেদিন দেখেছেন আপনারা, সেটা হচ্ছে ডাকসু নির্বাচনকে একজন ব্যক্তির হচ্ছে যে পক্ষে বিপক্ষে রিট আসবে, তখন আপনি পুরো ডাকসু নির্বাচনকে যখন বন্ধ করে দিবেন, তখন তো শিক্ষার্থীদের অধিকার আদায়ের জন্য আমি সর্বোচ্চ আপোষহীন ছিলাম না। কারণ যেরকমই হোক, মানে আমার মনে হয় যে এত রাগ হয়ে কথা বলাটা কেমন জানি। হাউএভার, আমি জনাব আব্দুল কাদের আপনার কাছে একটু আসতে চাই। মানে জামাত শিবির নেতারা আগে বিএনপিকে বলতো, এখন আপনাদেরকেও বলতে শুরু করেছে, যেহেতু আপনারা ক্রমাগতভাবে একিউজ করে যাচ্ছেন তাদের যে সাথে থাকলে সঙ্গী, না থাকলে জঙ্গি। এখন বিভিন্ন দাবি দাওয়া আদায়, জনাব আব্দুল কাদের, আপনারা কিন্তু জামায়াত শিবিরকে সাথে থাকেন, পাশে রাখেন, সামনে রাখেন, কিন্তু আবার যখন প্রয়োজন ফুরিয়ে যায় তখন রাজাকার বলেন। এই ধরনের দ্বিমুখী নীতি আপনারা নিয়েছেন কিনা জামায়াত শিবিরকে, যে রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়েল করতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেমন রাজাকার টার্ম ব্যবহার করতেন, আপনারাও একই পথে হাঁটছেন কিনা জনাব আব্দুল কাদের? জি ভাই, দেখেন, প্রথম কথা হচ্ছে 5 আগস্টের পরে কথা ছিল আমরা একটা সুন্দর সত্য রাজনৈতিক সংস্কৃতি আমরা বিনির্মাণ করব, নতুন করে পথ চলা শুরু করব। সেই জায়গা থেকে আমরা অতীতের সকল কালেম আমরা সবকিছু মুছে ফেলে দিব। তো আপনি দেখেন 14 জুলাই শেখ হাসিনা যে সবাইকে রাজাকার সম্বোধন করেছিল, শেখ হাসিনা সম্বোধন করা রাজাকার পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীরা হচ্ছে আপনার একটা ম্যাটাফর, একটা শব্দ হিসাবে সেটাকে প্রতিবাদের ভাষা হিসেবে নিজেকে রাজাকার দাবি করেছিল। কিন্তু আমরা দেখেছি একটা গোষ্ঠী সে রাজাকার শব্দটাকে নর্মালাইজ করার জন্য নিজের পক্ষে সে যাচ্ছে নর্মালাইজ করার জন্য কিন্তু একদম উপরে পড়ে লেগেছে। জনাব কাদের, আমি একটু থামাই। রাজাকার শব্দ নর্মালাইজ বলতে আপনি কি বুঝাতেছেন? মানে দেখেন, মূলত কথা হচ্ছে দেখেন 71 যে কোশ্চেনটা ডিল করতে হয়, 71 প্রশ্ন আপনি যখন জামাত শিবিরে যখন কোশ্চেন ডিল করতে হয়, তখন তারা ওই বিষয়টাকে যে রাজাকার প্রশ্নটা আসে, সেই রাজাকার শব্দটাকে তারা নরমালাইজ করতে চায়, যে 71 যে কালিমা কিংবা তারা শব্দটাকে নরমালাইজ করতে পারলে তারা হচ্ছে 71 কালিমা মুছে ফেলতে পারবে, এটা তাদের ধারণা। কি জানি, আমি তো মনে হয় না যে তারা রাজাকার শব্দকে নরমালাইজ করতে চায়। তারা তো এই স্লোগানটাকে একটা এমপি জায়গা থেকে, কি জানি, আপনি শেষ করেন। আমি আসলে মানে তারা জামাত শিবিরের কোনো প্রতিনিধি, মানে শিবিরের কোনো প্রতিনিধি থাকলে ভালো হতো, তাদের হয়ে উত্তর দেওয়া আমার জন্য মুশকিল। হাউএভার, প্রথম হ্যাঁ আপনাকে যেটা বলছেন, দেখেন আমরা কথা ছিল হচ্ছে আমরা সুন্দর একটা সত্য রাজনৈতিক কালচার আমরা বিনির্মাণ করবো এখানে। সেই জায়গা থেকে আমরা শুধুমাত্র রাজাকার নিয়ে বলি নাই, কিন্তু আমরা একই সাথে বলেছি যে আগেরকার দিনে ছাত্র রাজনীতির কাঠামোটা যেমন ছিল, এখন ছাত্র রাজনীতির কাঠামোটা নতুন করে পরিবর্তন আসবে। আমি যেহেতু ছাত্র রাজনীতির জন্য, ছাত্রদের কল্যাণ জন্য রাজনীতি করতেছি, ছাত্র সেন্টিমেন্টকে মাথায় রেখে আমরা রাজনীতির কাঠামোটা আমি সাজাবো। সেই জায়গা থেকে যে এক্সিস্টেন্স যে বিদ্যমান যে কালচারটা আছেন, যে প্রকাশ্য রাজনীতিটা করা, আপনি যদি এখন যদি যে অপ্রকাশ্য রাজনীতি থেকে যান, তাহলে আলটিমেটলি সাধারণ শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হয়। আপনার যে বিদ্যমান যে রাজনৈতিক কালচার আছে, আপনি সেটাকে হচ্ছে ওন করতে পারতেছেন না, সেটা আপনি চর্চা করতে পারতেছেন না, যেটা বলি হয় সাধারণ শিক্ষার্থীরা। আপনি দেখেন যখন নাকি তারেক রহমানকে নিয়ে স্লোগান হয় যে 1 2 3 4, যে স্লোগানটা হয় এটা কিন্তু সাধারণ শিক্ষার্থীর নাম দিয়ে দেওয়া হয়।
তার মানে কি সাধারণ শিক্ষার্থীদেরকে তারেক রহমান কিংবা তার ছাত্র সংগঠনের মুখোমুখি দাঁড় করে দেওয়া হয়। আরেকটা বিষয়, যখন আপনি সাধারণ শিক্ষার্থীদের নাম দিয়ে যে কোনো কর্মকাণ্ড পরিচালনা করেন, তার মানে সাধারণ শিক্ষার্থী এজেন্সিকে আপনি একদম নষ্ট করে দেন, সাধারণ শিক্ষার্থী একদম যারা সবার মুখোমুখি দাঁড় করে দেন। এই জায়গা থেকে আমার মনে হয় না এটা ছাত্রদের জন্য রাজনীতি, শুধুমাত্র ব্যক্তি কেন্দ্রিক রাজনীতি। একই সাথে আরেকটা সুবিধা হচ্ছে কি জানেন, আপনার মনে হয় যে আবার যদি গন্ডম ফিরে আসে, আবার যদি হচ্ছে আপনার যে নিপীড়নের কালচার ফিরে আসে, আপনি এখন যদি গুপ্ত আছেন, আপনি হয়তোবা আবারও যে আগের যে রাজনীতি আপনি ফিরে যাবেন। আর একটা বিষয় দেখেন, এটা একটা সুবিধাও আছে কিন্তু শিবিরকে আপনি বারবার গুপ্ত বলতেছেন, তো এই 15 বছরে বিএনপি সমর্থিত ছাত্রদল নেতারা ছাড়া কেই বা প্রকাশ্যে, বা বাম সংগঠনগুলি ছাড়া অল্প দুই একটা ছাত্রছাত্রী ছাড়া কেই বা প্রকাশ্যে কোন রাজনীতি, কার রাজনীতি কে করতে পেরেছে বলেন আপনি? দেখেন, আমরা অল্প কয়েকজন মানুষ কিন্তু সেটা চেষ্টা করেছি, কিন্তু অনেকে বলা বলে যে তোমরা অল্প কয়েকজন মানুষ কিভাবে বিশাল। আপনি কোন রাজনৈতিক দলের সাথে সংশ্লিষ্ট ছিলেন জনাব আব্দুল কাদের? দেখেন, আমি তো আপনাকে বলি, সেটা যে যদি আমি ছাত্র রাজনীতির কথাই বলি, আমরা শুধুমাত্র শিক্ষার্থীদের দাবি দেওয়া যেটা মানে সম্মত রাখতাম, শিক্ষার্থী যেখানে যেটা শিক্ষার্থীদের পক্ষে সেটা পক্ষে বলতাম, বিপক্ষে সেটা প্রতিবাদ করতাম। কিন্তু আমরা সেই জায়গা থেকে আমরা কিন্তু হামলা মামলা রাজনীতির সাথে, আপনি কি কোনো ছাত্র রাজনীতির সাথে সংশ্লিষ্ট ছিলেন? হ্যাঁ, আমি কিন্তু ক্যাম্পাসে এসে 19 সালে ছাত্র যুগের পরিষদের সাথে যুক্ত ছিলাম। তারপরে পরবর্তী 23 সালে হচ্ছে ছাত্র শক্তির সাথে আমি যুক্ত ছিলাম। কিন্তু ছাত্র শক্তির সাথে আপনি যুক্ত ছিলেন, তো সেই সময় আপনারা অ্যাকিউজ করছেন যে যারা অনেক সময় গুপ্ত থেকে বা ছাত্রলীগের সাথে থেকে অনেক কিছু করেছে তাদের, কিন্তু এদেরই তো একটা বড় অংশ জুলাই আন্দোলনে আপনাদের পাশে দাঁড়িয়েছিল, আপনাদের নেতৃত্বে বলি আর আপনাদের পাশে দাঁড়িয়ে বলি তারা অংশগ্রহণ করেছে। তো সেইটাও তো আপনাদের মানে সহযোদ্ধার একটা ছাড় তাদের পাওয়া উচিত, ঠিক না? হ্যাঁ ভাই, আমি সেটাই বলতেছি, আমরা তাদের সাথে মিলে, ছাত্র দলের সাথে মিলে আন্দোলন সংগ্রাম করেছি, সক্রিয় ছিল, ওটা আমরা করেছি। কিন্তু এখন কথা হচ্ছে 5 আগস্টের পর তো কথা ছিল যে আমরা সুন্দর একটা রাজনীতি বিনির্মাণ করবো, এখানে সংস্কৃতি বিনির্মাণ করবো। সেই সুন্দর সংস্কৃতি বিনির্মাণ করতে হলে আপনি অতীতকে আঁকড়ে রেখে তো আপনি সেটা বেগবান করতে পারবেন না। আপনাকে অবশ্যই অতীতকে ছেড়ে আসতে হবে, নতুন পথে চলতে হলে নতুন ভাবে চলতে হবে, নতুন বিদ্যমান যে কালচার সেভাবে আপনাকে এগোতে হবে। এর বাইরে যে যেতে হচ্ছে আপনি পারবেন না, সেটাই আমাদের মূল কনসার্নের জায়গাটা। আপনাকে অনেক ধন্যবাদ জনাব আব্দুল কাদের। আমি একটু উমামা ফাতেমা আপনার কাছে আসি। জুলাই আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বলা যায় ছাত্রীরাই সামনে সারিতে ছিল, মানে বিশাল অংশগ্রহণ ছিল, কিন্তু আওয়ামী লীগ পতনের পর নারীদের, ছাত্রীদের আমরা সেভাবে পাচ্ছি না। আপনি এটা নিয়ে অনেক কথা বলেছেন। আমরা যদি পরিসংখ্যানের জায়গা থেকেই সেটা শুধু দেখি, তাহলে দেখব যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 48% ছাত্রী হলেও, শিক্ষার্থীদের মধ্যে 48% নারী হলেও ডাকসু নির্বাচনে প্রার্থী মাত্র 13%। এইটার ছাত্রছাত্রীদের পিছিয়ে থাকার কারণ কি বলে আপনি মনে করেন? খুব সংক্ষেপে যদি বলেন। সাইবার বুলিং, মানে বট আইডির আক্রমণ, নারীরা নির্বাচন থেকে সরে গেছেন, বা কি কারণ আপনি মনে করেন? উমামা। আচ্ছা, সংক্ষেপে বলার আসলে সুযোগ নেই, কিছু বিষয় একটু বিস্তারিতই বলিনি। প্রথমত আমি মনে হয় আব্দুল কাদের বা আবিদ ভাই বা আমাদের যে প্যানেল স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য, সকলের প্যানেলের ইশতেহারেই কিন্তু একটা পয়েন্ট খুবই ক্লিয়ার ছিল যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 15 থেকে 17 জুলাই হামলার সাথে যুক্ত যে ছাত্রলীগের নেতারা এবং যে শিক্ষকরা নানানভাবে হামলাকে ফ্যাসিলিটেট করেছে, আমরা সকলেই সম্ভবত আমাদের ইশতেহারে তাদের বিচার চেয়েছি। এবং 5 আগস্ট পরবর্তী সময়ে আজকে 1 বছর পর্যন্ত রীতিমতো হচ্ছে আমাদের এখনো ফাইট করে যেতে হচ্ছে যাতে এখানে ছাত্রলীগ যারা নেতৃত্ব 128 জনকে বহিষ্কার করা হয়েছে, তাদের অনেকেও কিন্তু দেখা গেছে নানানভাবে ঢাকা ইউনিভার্সিটির ডাকসু ইলেকশনে ভোটার তালিকায় তাদের নাম এসেছিল। সো এই জায়গাগুলো তো আমার মনে হয় যে আমরা সবাই আমাদের ইশতেহারের মধ্যে দিয়ে খুবই পরিষ্কারভাবে এনেছি যে আওয়ামী লীগের বিচার হইতে হবে, ছাত্রলীগের যারা হামলার সাথে জড়িত ছিল, গেসুম গরম কালচারের সাথে নির্যাতনের সাথে যুক্ত ছিল, তাদের অবশ্যই বিচার হইতে হবে। এটার মধ্য দিয়ে আমাদের একটা রিকনসিলিয়েশন প্রসেসের মধ্যে যেতে হইতে হবে, কিন্তু রিকনসিলিয়েশনের ফার্স্ট স্টেপ হচ্ছে আওয়ামী লীগ এবং ছাত্রলীগের বিচার। এটা আমার মনে হয় না যেখানে আসলে কারোরই কোনো দ্বিমত আছে। এবং আপনি যে কোয়েশ্চেনটা আমাকে করেছেন, লাস্ট যে কোয়েশ্চেনটা করেছেন নারী প্রসঙ্গ, আমার মনে হয় যে মানে নারী প্রসঙ্গটার উত্তরটা কেন আমাকে দিতে হবে, মানে এই বিষয়টা আমি কিছুটা ইয়ে করে জিজ্ঞেস করছি, কারণ গত 1 বছর ধরে এই প্রশ্নের সাথে আমি আপনার সাথে একমত। এইটা আসলে বাকি সবার এটা দেওয়া উচিত, আমার ধারণা বাকি 3 জন এখানে আছে তাদেরই দেওয়া উচিত, কিন্তু আপনি একটু কারণটা বলেন।
আমরা মানে আপনার কাছে যদি একটু কারণটা শুনে নেই, কারণ আপনি এটা নিয়ে সবচেয়ে বেশি সোচ্চার, সেজন্য আপনার কাছে আমি একটু শুনে নিতে চাই জিনিসটা, কারণটা একটু বলেন। না, এখন ধরেন এবার ডাকসু ইলেকশনে মাত্র 13% হচ্ছে নারী তারা ক্যান্ডিডেন্সি করছে। আপনি যদি ডাকসুর দিকে তাকান, জাহাঙ্গীরনগরের যে বিশ্ববিদ্যালয়ের যে নির্বাচন, সেখানে তো হলগুলোতে নারী প্রতিনিধি পাওয়া যাচ্ছে না নির্বাচন করার জন্য। এবং আমি যখন মেয়েদের রুমে রুমে যাচ্ছি, কথা বলছি, তখন তাদের কথা জিজ্ঞেস করছি। অনেক ভোকাল মেয়েরা আন্দোলনে খুবই সামনের দিকে ছিল, তারা যখন ডাকসুতে পার্টিসিপেট করার কথা চিন্তা করছে, মানে মাথায় চিন্তা করছে এবং পরিবারের সাথে কনসাল্ট করতে গিয়েছে, পরিবারের সাথে সাথে হচ্ছে যে ফার্স্ট কথা হচ্ছে না, করা যাবে না। কারণ মেয়েরা যদি হচ্ছে সামান্যতম তারা অনলাইনে এক্সপোজ হয়, তাহলে যে পরিমাণে গালি গালাজ এবং বুলিং এর শিকার হতে হয়, সাইবার স্পেস হ্যারাসমেন্টের শিকার হতে হয়, সেটা আমাদের সোসাইটিতে অ্যাটলিস্ট আমাদের পরিবারগুলা কোনোভাবেই চায় না। এখন কথা হচ্ছে গত 5 আগস্টের পরে আমি বলতে বলতে টায়ার্ড, তো তাও বলছি যেহেতু আপনি জিজ্ঞেস করেছেন। সেটা হচ্ছে 5 আগস্টের পরে প্রথমত পলিটিক্যাল স্পেস, যেটা আমাদের যে বৈষম্য বিরোধী বলি বা জাতীয় রাজনীতির যে স্পেসটা, প্রত্যেকটা জায়গা থেকে নারীদেরকে একদমই সাইড করে ফেলা হয়েছে বিকজ নারীদেরকে সাইড করা সহজ। এবং দ্বিতীয়ত আমাদের সরকার, যেটা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার, তাদের কাছে গিয়ে আমরা যখন বলি যে আপনারা সাইবার বুলিংগুলোর বিচার করেন, তখন তারা খুব স্পেসিফিক্যালি বলে যে আমাদের আসলে কিছু নাই, আমি কিছু করতে পারবো না, তুমি ওই আইডি গুলো থেকে রিপোর্ট করো। সো ইট ওয়াজ দ্য টাইপ অফ অ্যান্সার্স দ্যাট ইউ গট। এরপরে যেটা হয়, যখন আমরা হচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে, আমি গত মার্চ মাসে দেখা যায় আমার উপর প্রচন্ড পরিমাণে সাইবার স্পেস হ্যারাসমেন্ট হচ্ছিল, এবং অনেকেই আমি রিয়েল আইডি খুঁজে খুঁজে পর্যন্ত দিয়েছি যে এগুলো তো মানুষ, রিয়েল মানুষ যারা এই কাজগুলো করছে। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা গ্রুপ আছে, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ 1 আর 2, সেখানে দেখা যাচ্ছে আমাকে নিয়ে রীতিমতো তাদের খুবই আজে বাজে ভাষায় হচ্ছে কথা বলছে, ফেক আইডি থেকে পোস্ট করা হচ্ছে। আমি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে যাই, প্রশাসনের কাছে গিয়ে বলি যে এগুলো যে হচ্ছে আপনাদের, এগুলার আপনার অ্যান্সার কি, আপনি ওদের অ্যাডমিন মডারেটরকে ডাকতেছেন না কেন? তখন বলে যে আসলে কি বলবো, তুমি তো দেখতেই পাচ্ছ পরিস্থিতি। আমি বুঝে গেছি যে পরিস্থিতি আমি দেখতেই পাচ্ছি এবং পরিস্থিতি আমার এইভাবে দেখেই যেতে হবে। সো যেখানে আমি এতটা ভোকাল মেয়ে হওয়া সত্ত্বেও আমাকে প্রতি মুহূর্তেই আসলে এক একটা হ্যারাসমেন্টের শিকার হতে হচ্ছে, আপনি কিভাবে করে এক্সপেক্ট করেন যে ঢাকা ইউনিভার্সিটি যারা জেনারেল স্টুডেন্ট, যারা হয়তো পর্দা করে, যখন হচ্ছে যে আপনার আন্দোলন সংগ্রাম আসে তখন ওরা খুবই ভোকাল হয়ে যায়, সেই মেয়েগুলা যে যাদের কোনো পলিটিক্যাল পারপাস নাই লাইফে, সেই মানুষগুলো কেন সাহস নিয়ে হচ্ছে এই জায়গায় আসবে? এখানে বাকি এখানে অন্যান্য ছাত্র সংগঠনগুলো আছে, তাদেরকে আমি ওইটা জিজ্ঞেস করবো যে তারা কি ওই সাইবার স্পেস হ্যারাসমেন্ট গুলো নিয়ে কখনো কোনো ধরনের পদক্ষেপ নেওয়ার চেষ্টা করেছেন? নিজের দলের সংগঠনের নারীরা আক্রমণ হওয়া বাদে কখনোই আমি দেখিনি যে রাজনৈতিক সংগঠনগুলোর পক্ষ থেকেও কখনো কোনো সুরাহা আমরা পেয়েছি বা সরকারের পক্ষ থেকে সুরাহা পেয়েছি। সো দ্য অ্যান্সার ইজ ভেরি ক্লিয়ার, ভেরি ক্লিয়ার। আমি যে আজকে এখনো পর্যন্ত এই জায়গায় টিকে আছি তার একমাত্র কারণ আমার প্রচন্ড রকমের মানসিক দৃঢ়তা এখানে শো করতে হয়েছে এই ধরনের বুলিং এবং হ্যারাসমেন্টের বিরুদ্ধে। আমার মনে হয় যে উমামারে অনেক ধন্যবাদ। আমি আসলে শেষ আলোচ্য বিষয়টা এটা রেখেছিলাম, উমামার থেকে আমরা কারণটা জেনে নিলাম, আমরা শেষ করব অনুষ্ঠান সবার এই ব্যাপারে মতামত জেনে। কিন্তু তার আগে শামীম হোসেনকে আমার যে প্রশ্নটা করা দরকার, সে শামীম হোসেনকে সেই প্রশ্নটা করি। শামীম হোসেন, আপনি নারী ইস্যুটা, কেন নারীদের অংশগ্রহণ বিশ্ববিদ্যালয়ে কম, সেটি আপনি বলবেন, কিন্তু আমাকে আগে এই প্রশ্নটির উত্তর আপনাকে দিতে হবে। যে সেটি হলো যে আপনি একাডেমিক জায়গা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়কে বড় দেখার আকাঙ্ক্ষা প্রকাশ করে আসছেন। আগের প্রশ্ন আপনি তার কাছাকাছি কথাই বলেছেন, আপনার নির্বাচনী প্রচারেও ক্রমাগতভাবে তাই বলা হচ্ছে। কিন্তু অনেকেই বলছেন যে আপনার অবস্থান, এই অবস্থান অনেকটা পশ্চিমা ধ্যান ধারণা থেকে ধার করা। আপনি পশ্চিমা ধাঁচকে গ্রহণ করছেন, মানে একদম আষ্টে পৃষ্ঠে। কট্টর সমালোচকরা বলছেন যে যারা বিরাজনীতিকরণ চায় আপনি আসলে তাদের প্রতিনিধি। আপনি যদি একটু ছোট করে বলেন। না, ব্যাপারটা হচ্ছে বাংলাদেশে যে গ্রাজুয়েট তৈরি হচ্ছে না, নারীর বিষয়ে বলি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে পিওর গ্রাজুয়েট তৈরি করতে, নারী বিষয়টা আপনি শেষে বলেন। আপনি আসলে আমি দুইটাকে একসাথে অ্যাড্রেস, আচ্ছা অ্যাড্রেস করতে, ঠিক আছে অ্যাড্রেস করতে বলে ভালো। জি বলেন। ব্যাপার হচ্ছে যে একটা বিশ্ববিদ্যালয় যে গ্রাজুয়েট তৈরি করতে ব্যর্থ হচ্ছে, তার সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে এটা যে তারা মনে করে যে পলিটিক্সে অংশগ্রহণ করা মানে পলিটিক্যাল পার্টিতে সাবস্ক্রাইব করা। স্টুডেন্ট পলিটিক্স মানে কি? আপনি দেখেন, পলিটিক্যাল শব্দটার মানে অনেকে জানে না। পলিটিক্যাল মানে হচ্ছে টু বি পোলাইট, মানে সভার সদস্য হওয়া, আলোচনায় অংশ নেয়া। দেখেন, একসময় নারীদেরকে অবলা বলা হতো এবং রবীন্দ্রনাথের মতো লোকে এরকম শব্দ ব্যবহার করেছে। তো অবলা কেন? কারণ হচ্ছে অবলা মানে হচ্ছে অ্যাপলিটিক্যাল। পলিটিক্যাল মানে হচ্ছে যে আপনার উপরে যে আইন প্রয়োগ করা হবে সেই আইনে আপনি কথা বলতে পেরেছেন কিনা। তো ডাকসু প্রতিষ্ঠাই করা হয়েছে স্টুডেন্টদের উপর যে আইন করা হবে সিন্ডিকেটে, সেই আইনটা তৈরি করার জন্য। আমাদের সমাজে এমনকি ঢাকা বিশ্ববিদ্যালয়ে নারীদের উপর যে আইন করা হয় সেই আইনে নারীদের কথা কি শোনা হয়?
নাকি অন্য কেউ সেই আইনটা ঠিক করে দেয়। ফলে তাদেরকে এক ধরনের অ্যাপলিটিক্যাল বানিয়ে রাখা হয়েছে। পলিটিক্স মানে হচ্ছে যে আমার কথাটা আমি প্রেজেন্ট করতে পারছি কিনা। আমাদের যে স্টুডেন্ট আছে, আমি কিন্তু শামীমকে শুনতে পাচ্ছি না। শামীম আবার একটু বলবেন? আবির ভাই, আমি কিন্তু শামীমের শেষ কথা শুনতে পাইনি। ওকে, আছে আমাদের সঙ্গে? শামীম একটু হ্যালো বলেন তো আমাদের। হ্যাঁ হ্যালো। না, আমি শামীম হ্যালো হ্যালো শোনা যায়? আমি শামীমকে শুনতে পাচ্ছি না। শামীমের সংযোগটি ঠিক হোক, আমরা ততক্ষণ একটু জনাব আবিদুল ইসলাম খানকে শুনি। জনাব আবিদুল ইসলাম খান, উমামাকে আমি যে প্রশ্নটি করেছিলাম সেই প্রশ্নটি আমার শেষ প্রশ্ন। শামীমের যোগাযোগটি শেষ হলে আমরা আবার ওর কাছে যাব, কিন্তু আমরা আপনার কাছ থেকে একটু শুনে নিতে চাই যে আপনি বা জনাব আব্দুল কাদের, আপনারা দুজন নারী ইস্যুতে এটা কি মনে করেন, নারীরা কেন এই ডাকসুতে অংশগ্রহণ করার ব্যাপারে বা হ্যাঁ আসলে আমার মাইক্রোফোনটারই ব্যাটারি মনে হয় আমি সবার কথা শুনতে পাচ্ছি ভালোভাবে। আমি আপনাদের শুনতে পাচ্ছি, তাহলে আপনি বলেন, আমি এখান থেকে শুনে নিচ্ছি। জনাব আমি কথা বলছিলাম শামীম হোসেনের সঙ্গে। শামীম হোসেন কথাটি শেষ করতে পারেননি, কিন্তু যেহেতু আমি আদিল আপনাকে শুরু করতে বলেছিলাম, আপনি যদি একটু বলেন কেন নারীরা। আমরা শামীমকে 5 আগস্ট পূর্ববর্তী সময়ে হচ্ছে যে 5 আগস্টের পরের সময়টাতে আমরা নারীদের উপস্থিতি অনেক কম দেখেছি বিভিন্ন জায়গায়। তো এখন এই যে গণঅভ্যুত্থান হয়েছে, গণঅভ্যুত্থানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারীদের ভূমিকা, মেয়েদের ভূমিকা অনেক বেশি ছিল। কারণ এই যে 15 তারিখ 14 জুলাই রাতে বিভিন্ন হলগুলোর গেট ভেঙে থালাবাটিতে চামচের শব্দ করে তারা যে বেরিয়ে এসেছিল, এটা ছিল আমাদের সাহস। এবং 16-17 তারিখ রাতগুলোতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেয়েদের যে গান এবং হচ্ছে যে মিছিল ছিল হলগুলো থেকে, এগুলো ছিল পরের দিনের আমাদের মাঠে নামার সাহস। তো এবং 15 তারিখ ভিসি চত্বরে আমাদের বোনেরা যেভাবে হামলার শিকার হয়েছিল, গোটা বিশ্ব কিন্তু হচ্ছে যে নেড়ে বসেছিল শুধু, মানে বিশেষ করে নারীদের উপরে এই আঘাতটা আসার পরে। কিন্তু 5 আগস্ট পরবর্তী সময়ে আমরা দেখতে পেলাম ক্যাম্পাসটা কেন যেন নারীদের জন্য অনিরাপদ হয়ে গেল। আমরা দেখেছি মোরাল পুলিশিং এর শিকার হতে দেখেছি, ওড়না নিয়ে মোরাল পুলিশিং এর শিকার হতে দেখেছি। তারপর হচ্ছে যে বহিরাগতরা ক্যাম্পাসে এসে গোপনে নারীদের ছবি তুলতে আমরা দেখেছি। এবং হচ্ছে যে চট্টগ্রামে হচ্ছে যে লাঠি দিয়ে আন্দোলনকারী নারীকে মাটিতে ফেলে দিতে দেখেছি। তো একটা সমাজে অপরাধ ঘটাটা অস্বাভাবিক নয়, কিন্তু যখন আপনি অপরাধকে আপনি ফুল দিয়ে, তারপর হচ্ছে ফুলের মালা দিয়ে আপনি সেলিব্রেশন করবেন পরবর্তীতে, নিঃসন্দেহে এটা ভয়াবহ রকমের অস্বাভাবিক। তো এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে 5 আগস্ট পরবর্তী সময়, বিশ্বাস করবেন কিনা আমি জানি না, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের নারীদেরকেও এত বাজেভাবে হ্যারাস করা হয়েছে বিশ্ববিদ্যালয় গ্রুপগুলোতে প্রকাশ্যে, এবং কি তাদের রিয়েল আইডি দিয়ে। আমরা এগুলো নিয়ে বিশ্ববিদ্যালয় প্রক্টর বরাবর স্ক্রিনশট সহ নিজস্ব তাদের যে আইডি ছিল এগুলো দিয়ে আমরা অভিযোগ প্রদান করেছি, কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন এক বিন্দু পরিমাণ কোনো ব্যবস্থা গ্রহণ করতে সেখানে ব্যর্থতা প্রমাণ দিয়েছে। এখন এই শেষ লাইনটা হচ্ছে যে বিশেষ করে সাইবার বুলিংটা যে আকারে হচ্ছে, যেমন দেখেন নারীরা যখন আমাদের সাথে, আপনি ইতিমধ্যে দেখেছেন, কেউ বলছে ভাইয়া আমার বাবা বলছে আপনাকে ভোট দেওয়ার জন্য, কেউ ছবি তুলছেন। এইগুলো যখন আমাদের সাথে ছবি তুলছেন, সেলফি তুলছেন, এগুলো যখন অনলাইনে ছাড়া হচ্ছে, কিংবা কোনো না কোনো ভাবে মিডিয়া এগুলোকে ক্যাশ করে অনলাইনে ছাড়ছে, ওইখানে গিয়ে দেখেন, কমেন্ট গুলো দেখেন, সাইবার বুলিংটাই হচ্ছে সবচেয়ে ধন্যবাদ। আমার ধারণা আপনি আমার মনে হয় যে আপনি পরিষ্কার করেছেন, আপনাকে অনেক ধন্যবাদ। জনাব আব্দুল কাদের, আপনি যদি খুব সংক্ষেপে 1 মিনিটে যদি আপনি একটু বলেন। দেখেন, প্রথম কথা হচ্ছে আমাদের সমাজের মধ্যে নারীদের সম্পর্কে একটা বদ্ধমূল ধারণা আছে। নারী মানে সে 4 দেওয়ালের মধ্যে বন্দী থাকবে, নারী মানে সে সমাজ সবকিছুর বাইরে কি শুধু সংসার সে সামলাবে, নারীদের সম্পর্কে ধারণা থাকে। সেই ধারণা আমরা আস্তে আস্তে উত্তরার চেষ্টা করতেছি, আস্তে আস্তে নারী বিশ্ববিদ্যালয় লেভেলে আসতেছি, কিন্তু এই যে সংস্কৃতি, যে কালচারটা, সেটা নারীদের পক্ষে উত্তরানো আদতে সম্ভব না, কারণ আমরা বদ্ধমূল ধারণাটা চেঞ্জ করতে পারি না, কিংবা রাজনীতি বলে কিংবা নেতৃত্বের পর্যায়ে বলে আমরা কিন্তু সেই স্পেসটা রাখার সুযোগটা আমরা রাখতে পারি না। কিন্তু যদি আপনি ছাত্র সংগঠনে বলেন কিংবা রাজনৈতিক দলেই বলেন, অথচ আমরা দেখেছি নারীরা আপনার গণঅভ্যুত্থানে আমাদের সামনে ডাল হয়ে দাঁড়িয়েছে, কিন্তু এই নারীদেরকে পরবর্তী আমরা বদ্ধমূল ধারণার জায়গা থেকে আবারও গড় পাঠিয়ে দিতে চাই, আবারও 4 দেওয়ালে বন্ধ করতে চাই। সামনে আসলে আবারও কোনো প্রতিবাদ করতে আসলে তাকে আমরা ফ্লাইং কিক দিই, আবারও তাকে যে আবার ফ্লাইং কিক দিয়ে তাকে আবার ফুলে মালা দিয়ে বরণ করে নিই। সে নারী প্রতিবাদ করতে আসলে তার জুম ক্লোজ ভিডিও নিয়ে
এই যে প্রতিবন্ধকতার মধ্যে, তাহলে আপনি কিভাবে বলতে পারেন নারীরা এত প্রতিকূলতা পার করে তারা আবার সামনে আসবে, নেতৃত্বে আসবে? আমরা দেখি না কোনো ছাত্র সংগঠন নারীকে নেতৃত্বে নিয়ে আসতে, আমরা দেখি না কোনো রাজনৈতিক দল নারীকে নেতৃত্বের জায়গা দিতে। যতই আমরা মুখের ফুলঝুরি কথাবার্তা বলি না কেন, আমরা দেখেছি সবাই নারীদের সঙ্গে যে বদ্ধমূল ধারণাটা সেটা তৈরি করছে। কিন্তু আমরা নতুন ছাত্র সংগঠন হিসেবে আমরা সেই জায়গাটা এনশিওর করতে চাই যে নারীদের জন্য ক্যাম্পাসে কমফোর্ট জোন এবং রাজনীতিতে কমফোর্ট জোন তৈরি করতে চাই, সেটা আমাদের সাথে দেখিয়েছি। রাজনৈতিক সরকারগুলি কিন্তু আমরা দেখেছি যে 1971 সালের পর থেকেই ডাকসু নির্বাচনকে একরকম এড়িয়ে চলে, কেউ কেউ দুই পা এগিয়ে বলতেও চায়, ভয় পায়। সেজন্য আমরা যতগুলি বছর পার হয়েছে ততগুলি ডাকসু আমরা দেখতে পাই নাই। আমরা দেখেছি আওয়ামী লীগ সরকার একটি ডাকসু নির্বাচন দিলেও সেই ডাকসু নির্বাচনের ফল তারা পুরোপুরি পক্ষে আনতে পারেনি। ভিপি নূর দাঁড়িয়ে গেছেন সেখানে ভিপি হিসাবে, এবং সেটা পরবর্তীতে তাদের জন্য কোনো ভালো ফল বয়ে নিয়ে আসে নাই। আগামীবার যে নির্বাচিত সরকার আসবে তারা ডাকসুকে কিভাবে দেখবে? তারা কি ডাকসু নির্বাচন দিবে বলে মনে হয় আপনার, যদি জাতীয় রাজনৈতিক প্রেক্ষাপট থেকে একটু বলি? দেখেন, ডাকসু নির্বাচন নিয়ে আমরা যে এই জেনারেশনে যারা বেড়ে উঠেছে, পুরোটা সময় রাজনৈতিক অপসংস্কৃতিকে আমরা দেখেছি, এবং আমরা কিন্তু দীর্ঘ সময় ধরে আমরা মুসলিম ছিলাম। আমরা এমন না যে হচ্ছে যে 5 বছর একজনকে দেখেছি, আরেক 5 বছর আরেকজনকে দেখেছি। তো সুতরাং আমরা যে নতুন রাজনৈতিক সংস্কৃতির পথে আমরা হাঁটতে যাচ্ছি, যেটা আমরা শিকার হয়েছি, যেটা যেহেতু ফিরিয়ে আনবো না, তাহলে ধরে নিতেই পারি সামনে এরকম রাজনৈতিক অপসংস্কৃতি কিংবা ডাকসু আটকে দেওয়ার মতো কোনো ঘটনা ঘটার কোনো সুযোগ নাই। আমাদের বিরুদ্ধে অনেক অপপ্রচার হয়েছে। আজকে সকালেও দেখেন, অপপ্রচার করতে না পেরে সর্বশেষ যখন আমরা প্যানেল ঘোষণা করেছি, সেই প্যানেলের পরও মারাত্মকভাবে সাইবার বুলিং এবং সাইবার অ্যাটাক করা হয়েছে আমাদের আইডি গুলোকে। আমাদের প্রত্যেকটা ব্যক্তিকে নিয়ে নানান ধরনের গুজব, প্রপাগান্ডা অনলাইন গুলোতে ছড়িয়েছে। এবং আজকে সকালে আপনি হয়তোবা জেনে থাকবেন যে আজকে সকালে ঘুম থেকে 9টায় ওঠার পরে আমি দেখলাম আমার যে নিজস্ব ভেরিফাইড আইডি, সেই আইডিটাকে ডিসেবল করে দেওয়া হয়েছে। আমি অ্যাপ্লাই করে সেটাকে যখন নিয়ে আসলাম, তখন আরো 56 মিনিট পরে আবার সেটাকে ডিসেবল করে দেওয়া হয়েছে। সুতরাং ছোট করে একটা কথা বলি, মানে ব্যাপারটা আচ্ছা শেষ করেন। আমি যেটা বলছি, আমি যে রাজনৈতিক কনসেপ্টকে ধারণা করে আজকের এই জায়গাটাতে এসেছি, সুতরাং রাজনৈতিক ভাবে মোকাবেলা করে ব্যর্থ হইয়া নানান ধরনের কথা বলে আমি কোনো ইতিহাসে যেতে চাই না। আমরা নতুন বাংলাদেশের নতুন প্রজন্ম, আমরা বাংলাদেশকে ওভাবে এগিয়ে নিয়ে যেতে চাই, এবং আমরা বিশ্বাস করি আগামীকাল 9 সেপ্টেম্বর ডাকসু নির্বাচন হচ্ছে, এবং আগামী বছর একই দিনে ঠিক 1 বছর পরে ডাকসু নির্বাচন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটিতে অনুষ্ঠিত হবে। সেটাই বিশ্বাস করি, এবং সেটা বাস্তবায়নের সর্বোচ্চ কাজ করে যাবেন। জনাব খান, আপনাকে ধন্যবাদ। আমি একটু দর্শকরা অনেকে জনাব শামীমের কথা শুনে আমার একটু দৃষ্টি আকর্ষণ করেছেন যে আমি জাসদ ছাত্রলীগ করতাম কিনা। আমার শিক্ষা জীবনের প্রথম 2 বছর অর্থাৎ 1993 এবং 1994 আমি জাসদ ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয়ে করেছি। কিন্তু সেই 1993 এবং 94-তে ওই 2 বছর জাসদ ছাত্রলীগ করার পর আমি আর কোনোদিন কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত ছিলাম না। রাজনৈতিক দলের সাথে আমার কোনো সম্পৃক্ততা ছিল না, এবং আমি কোনো সময় ভোটও দেই নাই কোনোদিন কাউকে, কখনো। যাই হোক, একটু ক্লিয়ার করলাম। অনেক দর্শকের অনেক উৎসাহ সেটি নিয়ে। আমি একটু আবার আসতে চাই জনাব আব্দুল কাদের আপনার কাছে। জনাব আব্দুল কাদের, আপনাকে সমর্থন দিয়ে আরেকটি প্যানেলের জিএস প্রার্থী জনাব মাহিন সরকার নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। যদিও আনুষ্ঠানিকভাবে সরার সুযোগ নেই, ব্যালটে তিনি এখনো আছেন। কেউ কেউ বলে থাকেন মাহিন সরকারকে সরানো হয়েছে মন্ত্রী পাড়া থেকে, অর্থাৎ জনাব আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়া এবং জনাব মাহফুজ আলম জোর করে প্রভাব বিস্তার করে তাদের সরিয়েছেন। আপনি কি কোনো মন্তব্য করতে চান? কি বলবেন? দেখেন, আমি যতদূর জানি, আমি একদম সেটাই বলি। ওই দিন ছিল শুক্রবার। আমি শুক্রবার ঘুম থেকে উঠে দেখি আমাদের মাহিন সরকার আমাদের জিএস পদপ্রার্থী বাকের মধ্যে 2টা হাত তোলা ছবি। সেটা দেখার পর আমি ওই সময় জানতে পারি আসলে কি হয়েছে। তারপর হচ্ছে কি ভিতরে ঢুকলাম, ভিডিও দেখলাম, তারপর দেখলাম কি মাহিন সরকার নাকি বাকের গেছে, সেটা হচ্ছে কি এসপিটা ছেড়ে দিয়েছে। আমি হচ্ছে মাহিনের সাথে পরবর্তী কথাবার্তা বলি। মাহিন বললো, দেখ মাহিন আমার বন্ধু, কিন্তু আপনি জানেন যে আমি মাহিন, হান্নান মাসুদ এবং নিপাত রশিদ 4 জন আন্দোলনের সময় হচ্ছে একসাথে সর্বশেষ দিকে আন্দোলন নেতৃত্ব দিয়েছিলাম। সে জায়গা থেকে মাহিনকে যখন জিজ্ঞেস করছে যে মাহিন তুমি ছাড়লা কেন, তো বলেছে দেখো আমার মনে হচ্ছে যে কি এখন পরিস্থিতি যে পর্যায়ে আছে, আমার মনে হচ্ছে বাকের ভালো একটা সম্ভাবনা আছে। বাকের যদি আমি স্পেশাল ছেড়ে দিই, তাহলে বাকের তো আমার জুনিয়র, আমার ক্লোজ জুনিয়র, যখন আমরা একসাথে আন্দোলন সংগ্রাম করেছিলাম, সেই জায়গাতে আমার মনে হচ্ছে যে বাকে ছেড়ে দেওয়া বেটার হবে। আমি ব্যক্তিগত সিদ্ধান্ত নিলাম। এমনটাই এই কথাগুলি যখন জাতীয় নাগরিক পার্টি থেকে তাকে বলা হয়েছিল এবং তার জন্য তিনি বহিষ্কারাদেশ পর্যন্ত মেনে নিয়েছিলেন, সেইটা একটু মনে হয় না যে মানে
একটু অবাক লাগে কিনা জনাব আব্দুল কাদের? দেখেন, প্রথম কথা হচ্ছে যদি বরিশাল কথা বলে মাহিন সরকারের বিষয়, তাহলে তো মাহিন সরকার তো তার আগের জায়গায় অ্যাডামেন্ট ছিল, সে কিন্তু বরিশাল করেও যাই করো সেটা মাহিন সরকারের বিষয়, কিন্তু মাহিন সরকার আপনার দাঁড়িয়েছেন পরবর্তী কোন জায়গা থেকে কি হচ্ছে সেটা তো আপনার ভালো জানেন। যদি নাকি মাহিন সরকার চলে আসার পরে বরিশাল যদি উইথড্র করে দিত তাহলে বলতে পারতেন যে না, বরিশাল উইথড্র করার বিনিময় হচ্ছে সে ছেড়ে দিচ্ছিল, এমন কিছু হতে পারতো। আমার মনে হচ্ছে এমন কোনো কিছুই না। মাহিন সরকার তার ব্যক্তিগত জায়গা থেকে মনে করছে যে তার ছোট ভাইকে সে ছেড়ে দিবে। সে মনে করছে যে একসাথে তাদের সাথে জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছিল, সেই জায়গাতে তারা এক হওয়া দরকার ঐতিহাসিক। সেই জায়গা থেকে মাহিন সরকারের ব্যক্তিগত সিদ্ধান্তকে আপনি আমি অবশ্যই সাধুবাদ জানাতে পারি। সাধুবাদ তো জানাবেনি আপনার পক্ষে, না যাই হোক আমরাও সাধুবাদ জানাই। জনাব আব্দুল কাদের, আমি মামা ফাতেমা আপনার কাছে একটু জানতে চাইবো যে আপনি নির্বাচিত হলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক সংস্কারের কথা বলেছেন, এটা আসলে আপনি জানেন কিনা জানি না, আমি যদ্দূর বুঝি আর কি যে এটা তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন বা সিন্ডিকেটের বিষয়। আপনার নির্বাচনী অঙ্গীকার ডাকসুর এখতিয়ারের চেয়ে বেশি ওজনের হয়ে যাচ্ছে কিনা মামা, আপনি কি? আচ্ছা, হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ। কিন্তু আমি মনে করি যে এখানে একাডেমিক সংস্কারের কথাটা মোটেও ডাকসুর এখতিয়ারের থেকে বেশি হয়ে যায় না। কারণ আমরা তো মূলত আমরা বারবার বলেছি যে আমরা কিন্তু এখানে ফ্যাসিলিটেট করতে চাই। আমি এনে এখানে প্রোগ্রাম করবো স্পন্সর ডেকে, এগুলো তো ভাই আমি করবো না। আমার মূলত আমাদের কাজটা হবে ডাকসুকে ব্যবহার করে এখানে প্রশাসনকে একদিকে পুশ করা এবং এখানকার পলিটিক্যাল ফোর্সগুলোকে একদিকে পুশ করা, যাতে ক্যাম্পাসটাকে আমরা একটা পলিটিক্যাল ইনস্টিটিউট থেকে একটা একাডেমিক ইনস্টিটিউটে কনভার্ট করতে পারি। এবং এটা এই ফ্যাসিলিটেশনটা সম্ভব যদি আমরা এখানে একটা কি বলা যায়, একটা ভিশন ক্রিয়েট করতে পারি। তো আমি এটাকে একটা ভিশন আকারে জিনিসটাকে প্রেজেন্ট করেছি যে ঢাকা ইউনিভার্সিটিকে পলিটিক্যাল ইনস্টিটিউট থেকে একাডেমিক ইনস্টিটিউটে পরিণত হতে হবে। সেটার জন্য বেসিক এই কাজগুলো আমি ফ্যাসিলিটেট করব। যেমন প্রথমে আমি বলেছি একদম ওপেনলি যে ক্রস ডিপার্টমেন্টাল ক্রেডিট ট্রান্সফার, ধরেন আপনার এক ডিপার্টমেন্ট থেকে আরেক ডিপার্টমেন্টে চাইলে সে একটা ওপেন ক্রেডিটের মতো যেরকম হয় একটা কোর্স সে চুজ করতে পারবে। পাশাপাশি দেখা যাচ্ছে শিক্ষক মূল্যায়ন পদ্ধতি, এগুলোর কথা আমরা বলেছি। আবার রিসার্চ বাজেট বাড়ানো, রিসার্চ কিভাবে করে রিসার্চ বাজেট ঢাকা আমি মনে করি যে এটা অবশ্যই ফ্যাসিলিটেট করতে পারে। কারণ আমি আপনাকে একটা উদাহরণ দিতে পারি যে যখন লাস্ট হচ্ছে 5 আগস্টের পরে ইউজিসি হচ্ছে নতুন করে, মানে ইউনিভার্সিটি গ্র্যান্টস কমিশন যখন নতুন করে রিফর্মড হয়েছিল, তখন তাদের পক্ষ থেকে কিন্তু এই ধরনের রিসার্চ নিয়ে তারা অনেক কিছু করবে, এই ধরনের চিন্তা ভাবনা ছিল। আমি শর্ট করে শেষ করি, তাহলে আপনি জিনিসটা ইয়ে করতে পারবেন। তখন ঢাকা ইউনিভার্সিটিতে তারা একটা ইনোভেশন ফেস্ট করবে, ইনোভেশন এন্ড রিসার্চ ফেস্ট করবে টিএসসি সেন্ট্রাল ফিল্ডে। কিন্তু সমস্যা হচ্ছে প্রশাসন এখানে একটা বড় বাধা হয়ে দাঁড়ায়। প্রশাসন তারা বুঝতেই পারছিল না যে এখানে কেন আসলে এই এখন রিসার্চ এবং ইনোভেশনটাকে ফ্যাসিলিটেট করা দরকার। তো শিক্ষকদের মধ্যেও কিন্তু বিভিন্ন পক্ষ আছে, অনেক শিক্ষক কিন্তু আছেন যারা চান যে ক্যাম্পাসের মধ্যে এই ধরনের কাজগুলো হোক। এখন ডাকসু যখন ছাত্রদের প্রতিনিধি নির্বাচন করে আনবে, তখন কিন্তু অ্যাকচুয়ালি ছাত্র প্রতিনিধিরা যদি ওই ক্যালিবারের হয়, তাহলে এই কাজগুলো ফ্যাসিলিটেট করা অবশ্যই সম্ভব। আমি যেটা বারবার বলছি যে ক্যাম্পাসের মধ্যে আপনি যে সিনিয়র সিন্ডিকেটের কথা বলছেন, আমি আশা করি যে আপনার কথা শেষ হয়েছে, আমি একটু বলি। হ্যাঁ, সেটা হচ্ছে আমরা কিন্তু শুধুমাত্র মানে ডাকসুর যে এখতিয়ারের ভিতরে যা যা আছে ওই জিনিসটার মধ্যে যদি আমরা সব সীমাবদ্ধ রেখে দিই তাহলে কিন্তু এটা সম্ভব না। আমাদের অবশ্যই এটা এখানে একটা ভিশন ক্রিয়েট করতে হবে এবং ডাকসুর কিন্তু অবশ্যই ডাকসুর একটা গঠনতান্ত্রিক সংশোধন দরকার। সিনিয়র সিন্ডিকেটের মধ্যে যদি আপনি কোনোভাবেই ডাকসুর নির্বাচিত ছাত্র প্রতিনিধি এখানে না থাকে, তাহলে কিন্তু অ্যাকচুয়ালি আমরা ক্যাম্পাসে পরিবর্তন আনতে পারবো না। সো ডাকসুর যেহেতু এখানে একটা বিশাল সফট পাওয়ার আছে, তাহলে নির্বাচিত হওয়ার পরে অবশ্যই আমরা যারা প্রতিনিধিরা আছি আমাদের পক্ষে এখানে বড় ধরনের পরিবর্তন আনাটা সম্ভব। কারণ এটা একটা একটা গতানুগতিক ডাকসু না। আমার মনে হয় যে আপনার বক্তব্য শেষ হয়েছে, কিন্তু আসলে এখন যে ডাকসু আছে সেই ডাকসুর মধ্যে আমি এটার এখতিয়ার দেখতে পাচ্ছি না। আপনি বলছেন যে সেটাও আসলে পরিবর্তন করা দরকার, তো এটা তার একটা দাবি, এটাকে নিশ্চয়ই আপনি এগিয়ে নিয়ে যাবেন, সেটা আপনার প্রেরোগেটিভ, আপনি যেটা করতেই পারেন। আমি একটু জনাব শামীম হোসেন আপনার কাছে আসি। শামীম হোসেন, আপনি নির্বাচনী প্রচারণার সময় নিজের নিরাপত্তা চেয়ে জিডি করেছেন, আপনার অভিযোগ কার বিরুদ্ধে? কোনো প্যানেল থেকে কি আপনাকে কোনো হুমকি দেওয়া হচ্ছে? না, এখানে আমি মূল ব্যাপারটা বলি যে আমার যে ইশতেহার সেটা আপনি দেখেছেন স্টুডেন্টস অটোনমি, এবং সেই স্টুডেন্ট অটোনমির মূল বিষয়টা হচ্ছে যে আমার কাছে মনে হয়েছে যে যারা ডাকসু ইলেকশন করছে তারা ডাকসু জিনিসটাই বোঝে না। কারণ ডাকসু আপনি 1923-তে যখন শুরু হয় তখন ডাকসুতে বলা হয়েছে যে ইট উইল প্রডিউস লিডার্স, এলিট ব্র্যাকেটে, এলিট মানে হচ্ছে যারা সুনাগরিক। তো তার মানে আপনিও ডাকসুর ভিপি হতে পারেন, এবং ডাকসু থেকে পরবর্তী 50 বছর যারা বেরিয়েছে সবাই শিক্ষক হয়েছে। আপনি যে কিছুদিন আগে নারী ভিপি মারা গেলেন, উনিও নিজেই প্রফেসর ছিলেন। সো আপনি একটু
ব্যাপারটা বুঝতে পারবেন। সো ডাকসুকে সবাই ভাবছে যে এটা মনে হয় সেকেন্ড পার্লামেন্ট, যে কোনো কিছু মানে একটা উন্নয়ন কাজ করতে পারে। ডাকসু কিন্তু উন্নয়ন কাজ করার প্ল্যাটফর্ম না, এটা হচ্ছে যে একটা অ্যাকাউন্টেবিলিটি তৈরি করার প্ল্যাটফর্ম, যে অ্যাডমিনিস্ট্রেশনের সাথে এবং আমাদের আদার্স যে অর্গানগুলো ইউনিভার্সিটিতে ফাংশন করে সেখানে স্টুডেন্টের যে ভয়েস গুলো আছে, কথাগুলো আছে, এগুলো সেন্ড করা এবং সেন্ড করার প্রতিনিধিত্ব তৈরি করা, এবং আমরা যে ডিসকোর্স বলি পলিটিক্যাল একটা ফ্রেম সেটা ঠিক আছে, সেটা ঠিক আছে জনাব হোসেন, মানে মানে আমি মোটামুটি বুঝতে পারছি। আর উমামা এই জিনিসটাকে একটু পরিবর্তন করতে চান, সংস্কার করতে চান। উমামার মনে হয় ডাকসুর যে এখতিয়ার সেটাকে একটু বাড়ানো দরকার। উমামা সেটা বলেছি। সেটা হচ্ছে যে 28 আগস্ট থেকে একটা কোচিং সেন্টারের টিচার্স প্যানেলে আমাকে জানানো হয় যে এই ছেলেটার তো হাইপ উঠছে, ওকে যেমন হোক দমাইতে হবে। তো দমানোর জন্য ওই যে দমানোর জন্য নানা ধরনের তথ্য সেখানে দেওয়া হয়, আমার কাছে সেগুলোর স্ক্রিনশট আছে, এবং আজকেও আপনি দেখতে পাবেন যে আমাকে নানা ধরনের ট্যাগিং করা হয়েছে। যখনই আসলে আমি তো 15 দিন আগেও কোথায় ছিলাম, আমি পড়াচ্ছিলাম এরকম জায়গায়, যখনই আমার মানে ভিডিওগুলো আসলে বিভিন্ন মিডিয়া থেকে যাওয়া শুরু করলো, তখন আমি যাদের কম্পিটিটর হয়ে উঠছিলাম তারা নানা ধরনের প্রোপাগান্ডা চালানো শুরু করেছিল, এবং আজকে তার একটা চরম রূপ আপনি দেখতে পাবেন। তো এটা আমি আগে থেকে ফেয়ার করেছিলাম, যেটা আমাকে একটা মেন্টালি হার্ম করা হতে পারে যে কোনো গ্রুপ থেকে, সেটা আমি মেনশন করতে চাচ্ছি না, কারণ আমি অলরেডি বলেছি আমি তো ইডিওলজিক্যাল পলিটিক্স করছি না, আমি স্টুডেন্টের জায়গা থেকে ইলেকশনে এসেছি, জাস্ট যেটা ডাকসুর গঠনতন্ত্রে আছে। এখানে কিন্তু আপনি ছাত্র দল হিসেবে ইলেকশন করতে পারবেন না, ভাইও ইলেকশন করছে, সে ছাত্র হিসেবে ইলেকশন করছে। ডাকসুতে কোনো প্যানেল সিস্টেমই নাই, যে প্যানেলটা করা হয়েছে এটা স্ট্র্যাটেজিক্যাল প্যানেল। সো ফলে অ্যাবনর্মাল জিনিসটা এখানে একটা নর্মালাইজ করা হয়েছে। আমার কথা হচ্ছে পুরো বিশ্বে আপনি অক্সফোর্ড ইউনিয়নের প্রেসিডেন্টকে চিনেন, আপনি বলতে পারবেন না, কিন্তু আপনি ঢাকা ভার্সিটির ভিপিকে নামও মুখস্থ আছে অনেকের। ফলে আমি বলেছি যে সংস্কৃতিটা আমাদের আছে, এই জায়গাটাতে পরিবর্তন আনতে হবে, এই ডিসকোর্সটা আমি বাজারে ছাড়তে পারতে হবে, এটা আমার সবার কাছে উপস্থাপন করতে হবে। ওই জায়গা থেকে আমি যখন করেছি, জনাব হোসেন আপনাকে অনেক ধন্যবাদ। জি, শেষ করেন আপনি। যখনই করেছি তখন যারা বলেছি পলিটিক্যাল সেটেলমেন্টের অংশ, আমরা মনে করি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা শিক্ষার্থীর অধিকার কোনো একটা পলিটিক্যাল সেটেলমেন্টের পার্টির কাছে দিতে হবে, এরকম তো না, আমাদের একটা ভয়েস থাকতেই পারে। ফলে আমার চারিদিক থেকে একটা ভয় তো কাজ করবেই যে আমি আসলে চারিদিক থেকে অ্যাটাক হইতে পারি, এবং নানা জায়গা থেকে হয়েছে। আমরা আপনাকে অনেক ধন্যবাদ জনাব আব্দুল কাদের। আমি এই পর্যায়ে জনাব শামীম হোসেন আপনাকে আপনার বক্তব্য শেষ করার আহ্বান জানাই। যে আপনি নারী এবং উচ্চশিক্ষা নিয়ে আপনি বলছিলেন, উমামা একটি প্রশ্ন তুলেছিলেন আপনাদের তিনজনের জন্য, সে প্রশ্নে আমাদেরও ছিল। উমামার জায়গা থেকে বলেছেন আপনি নারী এবং উচ্চশিক্ষার প্রতি যে আপনার আকাঙ্ক্ষা সেটা একটা বিদেশি বা পশ্চিমা ধাঁচের সেটা কিনা, এবং আপনার বিরাজনীতিকরণের একটা কৌশল কিনা। আপনি খুব অল্প সময় যদি শেষ করেন শামীম। না, আমাকে একটু বেশি সময় দিতে হবে কারণ প্রশ্নতে একটু সময় দিয়েছেন। আমি বলি যে রাজনীতি জিনিসটাই না, আমাদের ইউনিভার্সিটি গুলো যে ফেল করছে তার একটা প্রমাণ হচ্ছে যে আমাদের গ্রাজুয়েটদের ভেতরের যে কথাগুলো বেরিয়ে আসে বিভিন্ন ইউনিভার্সিটি ছেলে মেয়েদের মুখ দিয়ে, সেটা দিয়ে একটা প্রমাণ পাওয়া যায়। অনেকে ডিক্লোনাইজেশন কথাটা বলে, ডিক্লোনাইজেশন মানে হচ্ছে দেশীয় স্টাইল ইউনিভার্সিটি চালাতে হবে, রবীন্দ্রনাথ যেটা বলে ইস্টার্ন ইউনিভার্সিটি। তো আমি দেশীয় স্টাইলে যদি ইউনিভার্সিটি চালাতে চাই, সেই সিস্টেমও ঢাবিতে আছে। সেটা কি? হাউস টিউটরিং সিস্টেম। আমরা পড়ি না মক্তবে মাদ্রাসা, আমাদের টিচাররা পাহারা দেয়, আমরা পড়ি, সেই সিস্টেম কিন্তু ঢাবিতে আছে। ফলে আমি বলেছি ঢাবির যে বিদ্যমান কাঠামো আছে সেখানে যে সিস্টেমগুলো আছে অলরেডি সেগুলো ভালো, কিন্তু সেগুলো চলে না, মানে সেগুলো চালানো হয় না। আপনাকে জাস্ট ওটা ফাংশন করাইতে হবে। তো এই ফাংশন করানোটা হচ্ছে, যদি আপনি বলেন যে এটা পশ্চিমা ধারণা, এখন ইউনিভার্সিটি জিনিসটা ইউনিভার্সাল। আপনি জার্মান ফিলোসফি যদি মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে না পড়াতে দেন তাহলে আপনার ইউনিভার্সিটির দরকার নাই। ইউনিভার্সালিটি থেকে ইউনিভার্সিটি আসছে, ফলে সেখানে সব জিনিসই একই সাথে চর্চা হবে। আমাদের কিন্তু প্রথম যে ডিপার্টমেন্টগুলো তৈরি করা হয়েছে, ইসলামিক স্টাডিজ ডিপার্টমেন্ট, একই সাথে আবার ইংলিশ ডিপার্টমেন্টে তৈরি করা হয়েছে 1921 সালে। তার মানে এই ইউনিভার্সিটি এইভাবেই ফাংশন করবে যে সবগুলো আইডিয়া সেখানে থাকবে, এটার সাথে পশ্চিমা বা এরকম সম্পর্ক নেই। আরেকটা বিরাজনীতিকরণের কথা বলেছেন, আমি বললামই যে এই যে নারীদেরকে রাজনীতিতে আসতে দেওয়া হচ্ছে না, এটার প্রমাণ হচ্ছে যে আমরা কোনো পিওর গ্রাজুয়েট ইউনিভার্সিটি থেকে তৈরি করতে পারছি না। আমরা যে সকল নেতা প্রডিউস করছি ইউনিভার্সিটি থেকে, কর্মী প্রডিউস করছি, তাদের কগনিটিভ নলেজের কথা চিন্তা করেন। একটা রাজনীতি মানে কি? হোয়াট ইজ পলিটিক্স? পলিটিক্স মানে হচ্ছে যে আপনার উপর যে আইন করা হবে সেই আইনে আপনার অংশগ্রহণ আছে কিনা, এটাকে বলে টু বি পোলাইট। পোলাইট মানে হচ্ছে সভ্য, আপনি জানেন, সবার সদস্য, আমরা যাকে লেজিসলেচার বলি। তো আমাদের বিশ্ববিদ্যালয়ে নারীদের উপর যে আইন করা হয় সেই আইনগুলোতে নারীদের কথা বলতে দেওয়া হয় না। আপনি দেখেন কোথাও কথা বলতে দেওয়া হচ্ছে কিনা, তাদের সেই স্পেসটা তৈরি করতে দেওয়া হয় না। আপনারা বারবার বলবেন যে আমাদের প্রধানমন্ত্রীরা তো নারী ছিল, সে ডিসিশন কি নারীরা নিতে পেরেছে? দুইটা প্রধানমন্ত্রী থাকা অবস্থায় নিতে পারে নাই। তো আমি যেটা বলেছি যে এটা বিরাজনীতিকরণ নয়, স্টুডেন্ট পলিটিক্স মানে হচ্ছে স্টুডেন্টের উপরে যে আইন করা হবে সেখানে স্টুডেন্ট অংশগ্রহণ করবে। কিন্তু আমাদের ধারণা হয়েছে যে আপনাকে কোনো পার্টি সাবস্ক্রাইব করতে হবে পলিটিক্যাল হতে গেলে। আমি তো এখন স্টুডেন্ট পলিটিক্সে করছি, আই এম টকিং অ্যাবাউট দ্য স্টুডেন্টস পলিসি। সো এটা তো স্টুডেন্ট পলিটিক্যালের অংশ, তাই না? এখন কেউ যদি প্রক্সি হয় সেটা আলাদা ব্যাপার। আমরা স্টুডেন্ট পলিটিক্স ভাবতে প্রক্সি ভেবেছি। আপনি দেখেন ডোনাল্ড ট্রাম্পকে হার্ভার্ড ইউনিভার্সিটিতে কোনো প্রক্সি পলিটিক্যাল অর্গানাইজেশন চালায়। যদি আমার মনে হয় যে আপনার
মুদ্রা বক্তব্য পরিষ্কার, আপনি যদি শেষ করেন মানে আমাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে আপনারা। তো এটা আসলে মানে খুবই- বিরাজনীতিকরণ নয়, আমি বলেছি যে এটাই আসলে স্টুডেন্ট পলিটিক্স। এখন যেটা হচ্ছে এটা প্রক্সি রাজনীতি, মানে আমরা সেন্টারে একটা প্রক্সি রাজনীতি এখানে করছি। আমি অমুক দলে সারাদিন আদর্শিক লড়াই করে, আমাদের স্টুডেন্টের অধিকার নিয়ে কথাটা কোথায়? আমার মনে হয় যে মানে স্টুডেন্ট পলিটিক্স যেটা আমি খুবই করছি, বরং এটা চমৎকার আমরা বরং একটি আরো বেশি- আলোচনা আমরা আজকে শুনলাম। আপনারা ভিপি আচ্ছা, আমি হচ্ছে কিছু বলতে চাই। তারপরও আপনারা অধিকারের অধিকারের জায়গাটাতে আচ্ছা। অধিকারের আচ্ছা। জায়গাটাতে আমি একটু কথা আমাদের বলতে কি আবিদ চাই, কিছু সেটা বলতে হচ্ছে যে- চাইছেন? হ্যাঁ, অধিকারের জায়গাটাতে কথা বলতে চাই। দেখেন, গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে আমরা সবাই হচ্ছে যে একইভাবে উঠে এসেছি। এখন আমরা সবাই আমার মনে হয় যে আমি যেহেতু আবিদ আমি যেহেতু আজকে খুব ভালো শুনতে পারছি না, মানে এই পর্যায়ে এসে সম্ভবত আমার মানে যে ইয়ারপিস এর ব্যাটারি কাজ করতেছে না ঠিকঠাক মতো, সেজন্য আজকে আমরা অনুষ্ঠান এখানে শেষ করি। কিন্তু আপনাদের সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা, শুভকামনা। আপনারা চমৎকার, মানে আমি কি বলবো যে আমাদের ভবিষ্যৎ আপনারা যারা এখানে আসেনও নাই, আমি কারো প্রতি কোনো পক্ষপাতিত্ব বা বিপক্ষপাতিত্ব করতে চাই না। এটার শব্দটা কি শামীম? পক্ষপাতিত্বের উল্টা শব্দটা, বা পক্ষপাতিত্ব করতে চাই না, আবার বিপক্ষেও থাকতে চাই না। তো সেই জন্য আমি বলতেছি যে আপনাদের সবাইকে শুভেচ্ছা। কিন্তু আমি চাইবো যে কালকে আপনারা একটা মারামারি, গালাগালি, তারপরে হচ্ছে যে খুবই কষ্ট পাওয়ার একটা ইলেকশন থেকে বাদ দিয়ে আপনারা একটা খুবই আনন্দ করে হাসি খুশি সবাই নির্বাচনে আসুক, অংশগ্রহণ করুক। আমাদের ডাকসু আসলে আমরা কেমন ডাকসু চাই সেটার একটা মানে প্রমাণ আমরা দেখি। আপনাদের সবাইকে, মানে আবিদুল ইসলাম খান, আব্দুল কাদের, মামা ফাতেমা, শামীম হোসেন, আপনাদের সবাইকে ধন্যবাদ। চারজন তো আর একসঙ্গে ফার্স্ট হবেন না, কিন্তু যেই ফার্স্ট হন সেই আমার অভিনন্দন জানবেন, বা আপনাদের বাইরেই যে ফার্স্ট হয় সে আপনাদের অভিনন্দন জানবেন। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। অনেক দর্শক ছিলেন আজকে আমাদের সঙ্গে, তাদের সবাইকে তো অনেক ধন্যবাদ জানিয়ে যারা ফার্স্ট হবেন, যারা ডাকসুতে আসবেন, তাদের সবার প্রতি আগাম শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আমি শেষ করছি আজকে।